আসসালামু আলাইকুম। তো এখন দেখবো আমরা দ্য অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স এই বইয়ের চতুর্বিংশ অধ্যায়। এর নাম হচ্ছে নয়া স্নায়ুযুদ্ধ, ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভবিষ্যৎ। দ্য রাইস অফ চায়না অ্যাজ এ নিউ পাওয়ার ইজ অ্যানাদার গ্রেট চ্যালেঞ্জ ফর দ্য ইউএস। আওয়ার ফেইলিয়ার টু প্রপারলি হ্যান্ডেল জার্মানি অ্যান্ড জাপান আর্লিয়ার ইন দ্য 20th century cost us the world dearly. We must not make this same mistake with China. স্টিভ ফোর্বস। আচ্ছা, তো এটা বললো আর কি, এটা দিয়ে বললো যে হচ্ছে আমরা আরও এরকম মিস্টেক করা যাবে না। তো এখন হচ্ছে চায়নার এখন আর কি এখানে কিছু আর কি খারাপ দিক তুলে ধরা হলো, যে হচ্ছে চায়না হচ্ছে উইঘুরদেরকে রিএডুকেশন নামে ধ্বংস করতেছে। তারপর হচ্ছে আপনার এদিকে কোস্টাল লাইনে বিভিন্ন আগ্রাসন চালাচ্ছে, তারপর পুরো এসে দখল করতে চাচ্ছে, তারপর এরকম আরও কী করছে, ডেপ ট্র্যাপ পলিসি। তো এগুলো আর কি সমস্যা হচ্ছে আর কি। তো এই যে চায়নার যে উত্থান, এটার ফলে যে থুসিটাইসিস, যে আপনার হচ্ছে ইয়ে আর কি থুসিটাইটিস এটা আর কি এখন একটা ট্রাপ আর কি। এটার ফলে যুদ্ধ হতে পারে আর কি, যুদ্ধ হচ্ছে। তবে হচ্ছে ফুরানজি নতুন গ্রাউন্ড এখন আর কি, এই যে একটা আগে মিডল ইস্ট ছিল, সেখান থেকে এখন হচ্ছে প্লেগ্রাউন্ড হবে হচ্ছে আপনার ইয়ে আর কি, যেটাকে হচ্ছে আপনার ওই যে ইন্দো প্যাসিফিক হবে। তো যুক্তরাষ্ট্র যেখানে দেয় সেখানে কিন্তু এরকম সমস্যা বাধায় দেয়। তো এটা একটা সমস্যা আর কি। তো এখন হচ্ছে আপনার এর ফলে কিন্তু বিভিন্ন সমস্যা হচ্ছে। তো আপনার হচ্ছে এটাকে অনেকে আবার পলিটিক্যাল শিফট বলছে, আবার অনেকে আবার বলছে এটা হচ্ছে আপনার পলিটিক্যাল আর্থকোয়েক। আচ্ছা, এখন তাহলে এখন যেভাবে নিয়ন্ত্রণ করা হবে এশিয়া প্যাসিফিক অঞ্চল, তো হচ্ছে যুক্তরাষ্ট্র এক সময় আগে লাতিন আমেরিকা কন্ট্রোল করতো, এরপর হচ্ছে মধ্য এশিয়া, মিডল ইস্ট আর কি, তারপর হচ্ছে আপনার এদিকে হচ্ছে আপনার, তো এখন যে ইন্দো প্যাসিফিকটা আর কি এটা কন্ট্রোল করতে চাচ্ছে আর কি ইউএস। তো যুক্তরাষ্ট্র দুটো উপায় কন্ট্রোল করে, একটা হচ্ছে পেরিফেরাল কন্ট্রোল, একটা হচ্ছে সেন্ট্রাল কন্ট্রোল। তো পেরিফেরাল কন্ট্রোলকে যেমন হচ্ছে আফ্রিকাতে সে হচ্ছে এরকম মরক্কো, তারপর হচ্ছে আপনার মিশর, এগুলা দিয়ে আর কি আফ্রিকাটা কন্ট্রোল করে, এটা হচ্ছে পেরিফেরাল কন্ট্রোল। আর কোথাও কোথাও সে নিজের যে অ্যাটাক করে এটা হচ্ছে আপনার এটাকে বলে সেন্ট্রাল কন্ট্রোল আর কি, ঠিক আছে। এই দুটো তো এটা এখন সেন্ট্রাল কন্ট্রোলটা এখন সে এখন হয়তো বা ইন্দো প্যাসিফিকে শিফট করবে আর কি, এখানে এখন সে অ্যাক্টিভভাবে থাকবে। তো এভাবে আর কি করতে যাচ্ছে আর কি। তারপর এখন তখন ওই যে নয়া সেনা যুদ্ধ হচ্ছে আর কি। আচ্ছা, এখানে 5টা প্রকল্প নিয়ে বলি আর কি, যুক্তরাষ্ট্র যে 5টা প্রকল্প নিয়েছে সেটা হচ্ছে কি আইপিএস, কোয়াড, তারপর হচ্ছে অকাস, আনজুস, তারপর হচ্ছে মানে 3BW, এটা হচ্ছে আপনার বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড। এটা হচ্ছে এগুলো হচ্ছে আপনার 5টা প্রকল্প আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন নয়া যে আর কি স্নায়ুযুদ্ধ, এটার হচ্ছে আপনার প্রকারটা এরকম যে হচ্ছে আগের স্নায়ুযুদ্ধে কী হতো, যে হচ্ছে আপনার কোনো বাণিজ্যিক বা কোনো কূটনৈতিক ইয়ে থাকতো না, কিন্তু এখন নয়া স্নায়ুযুদ্ধে কী হচ্ছে, আপনার চীন, আপনার হচ্ছে যুক্তরাষ্ট্র, দুজনেই একে অপরের সাথে বিজনেস করতেছে, কিন্তু আবার হচ্ছে প্রতিযোগিতাও করতেছে, একে অন্যের সাথে ইয়ে করতেছে। তো এটা আর কি নতুন স্নায়ুযুদ্ধ আর কি। এদিকে চীন আবার বিকল্প হিসেবে বাইদু, তারপর হচ্ছে উইচ্যাট এগুলো ইয়ে করছে আর কি। তারপর ইন্দো প্যাসিফিক অঞ্চল, এই দেখেন ইন্দো প্যাসিফিক অঞ্চলের মধ্যে কিন্তু এগুলো সবগুলো পড়ে যাবে। দেখেন এই অঞ্চলটার মধ্যে অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র, এরাও কিন্তু হচ্ছে পড়ে যাবে। তো ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এখন এটা হচ্ছে যে বাইডেন নাম রিব্যালেন্সিং টু এশিয়া, এটা হচ্ছে আপনার ওবামা আসলো, এটা হচ্ছে পরে ট্রাম্প এটাকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বলছে আর কি। আর এদিকে চায়না নিচে হচ্ছে আপনার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। আগে হচ্ছে আপনার চায়না থেকে আপনার ইরান, তারপর হচ্ছে চায়না থেকে ইরান দিয়ে, তারপর হচ্ছে এদিকে আফ্রিকা, তারপর এদিকে আপনার ইউরোপ, এই সম্পূর্ণটা বাণিজ্য করতে পারতো চায়না। তো এই আগের যে আপনার যে জায়গাগুলো, এটা সে আবার এখানকার মানে এখান দিয়ে সে আবার বাণিজ্য করতে চাচ্ছে আর কি। তো এই পুরোটাই হচ্ছে আপনার বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের মধ্যে পড়বে আর কি, যেটা আবার সে এরকম আবার রিস্টোর করতে চাচ্ছে আর কি। তো এখন এখন হচ্ছে এই যে এদিকে হচ্ছে চীনের হচ্ছে আপনার সড়ক পথ দিয়ে সে চায় যে হচ্ছে আপনার জ্বালানি টালানি হাবি যাবি আনতে, আমদানি করতে। আর অপর দিকে হচ্ছে আপনার সমুদ্র পথ দিয়ে দক্ষিণ চীন সাগর, তারপর হচ্ছে আপনার পূর্ব এশিয়া, এগুলো দিয়েও সে হচ্ছে চায় যে হচ্ছে তার এরকম তার মালামালগুলো সঠিকভাবে আসুক, কোনো নিরাপত্তা ইস্যু যাতে না হয়। আর হচ্ছে B3W, এটা হচ্ছে আপনার ওই যে ইয়া আর কি বলছিল আর কি, G7 থেকে এটা আসছে, 7টি দেশ নিয়ে একটা ইয়ে আসছে আর কি, B3W। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আর কি, একটা পাল্টা বিকল্প ছিল আর কি। আর এখন কোয়াড 2007 সালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে তার আর কি দিয়ে এটা আর কি আসছিল। তো এটা হচ্ছে আপনার ওই যে 4টা দেশ, এটা তো আমরা জানি কী কী 4টা দেশ এখানে আছে। তারপর হচ্ছে এখানে দেখেন যে
লাইক মাইন্ডেড কান্ট্রিজ, অর্থাৎ হচ্ছে যারা যুক্তরাষ্ট্রের কথা শোনে, যুক্তরাষ্ট্রের বিরোধিতা করে, তাদেরকে বলা হয় লাইক মাইন্ডেড কান্ট্রিজ, তারা যুক্তরাষ্ট্রকে বড় ভাই মানে আর কি। বলছে বাংলাদেশের করণীয় কি এগুলো যে হচ্ছে, তো বাংলাদেশকে অবশ্যই একটা কূটনৈতিক একটা ইয়ে রাখতে হবে আর কি, কোনো দিকেই ঝোঁকা যাবে না, যাতে কারো আপনার হচ্ছে ভাজন না হয়। তো বাংলাদেশের সমস্যাগুলো আসলে কোনো একদিকে ঝুঁকলে সমস্যা হবে না, এদিকে চীনের দিকে ঝুঁকলে যুক্তরাষ্ট্র আবার মাইন্ড করবে, এদিকে রপ্তানি ইয়ে হবে, আবার যদি যুক্তরাষ্ট্রের দিকে ঝোঁকে আবার চীন মাইন্ড করবে, তখন আবার চীন থেকে যে রপ্তানিগুলো হতো আর কি, চীন থেকে বাংলাদেশে আমদানি করতো, সেটা কিন্তু আবার সমস্যা হবে। এই জন্য বাংলাদেশকে ব্যালেন্স করে চলতে হবে আর কি। যেমন ব্রাজিল আর কি ব্যালেন্স করতে পারতেছে, একদিকে আপনার ইউএসের সঙ্গে ভালো সম্পর্ক, অন্যদিকে আবার চায়নার সঙ্গে ভালো সম্পর্ক। তো সবাই বলে যে হচ্ছে বাংলাদেশেরও আর কি এরকম একটা, ব্রাজিল পারলে বাংলাদেশও এরকম আর কি একটা ব্যালেন্স কূটনীতি করতে পারবে না, এটা বলে আর কি। তো অকাশ এটা হচ্ছে আপনার একটা সামরিক চুক্তি সম্ভবত। তো এটা হচ্ছে আপনার যে অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে ইউকে আর হচ্ছে ইউনাইটেড কিংডম, তো এগুলো করছে আর কি, এরা আকাশ করছে, আকাশ করছে। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার 3 দেশের আর কি একটা নিরাপত্তা চুক্তি। তো এখানে অ্যানিমেল স্পিরিটকে কাজে লাগানো হয়েছে। অস্ট্রেলিয়া কিন্তু অনেকদিন ধরে আপনার রাজনীতিতে কোনো মাথা ঘামাতো না, তো এই অকাজের মাধ্যমে তারা কিন্তু আবার ফিরে আসে, এটাকে বলে অ্যানিমেল স্পিরিট, অর্থাৎ পুরনো মিত্রকে জেগে থাকা আর কি। যেহেতু অস্ট্রেলিয়া এরকম ইংরেজি ভাষাভাষী, এই জন্য তারা লাইক মাইন্ডেড, এই জন্য সে আবার এখানে ফিরে আসছে। তো এখানে হচ্ছে এখন চুক্তিটা হয়েছে আর কি। তো এটার হচ্ছে আপনার লক্ষ্য 3টা, ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি আনা, তারপর হচ্ছে আপনার নিজেদের উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় করা, তারপর হচ্ছে আপনার এগুলোই আর কি। আচ্ছা, এখানে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে আপনার অকাজে, সেটা হচ্ছে আপনার এই যে যে হচ্ছে আপনার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার, এগুলোর মতো যে প্রযুক্তি আছে, এগুলো দিয়ে সাবমেরিনগুলো চালনা করা, যার ফলে হচ্ছে সাবমেরিন যখন অস্ট্রেলিয়াকে দিবে, সে অস্ট্রেলিয়া থেকেই সে হচ্ছে যুক্তরাষ্ট্র বসে অস্ট্রেলিয়ার সব কিছু, আশেপাশে সব কিছু পরিচালনা করতে পারবে। এই জন্য হচ্ছে যুক্তরাষ্ট্র এটা চায় আর কি, আর চীনের প্রভাব এখানে আর কি ইয়ে করতে চায়। আর অস্ট্রেলিয়ার এখানে লাভ হচ্ছে, সে হচ্ছে সিকিউরিটি পাচ্ছে, প্রসপারিটি হচ্ছে, সে একটা নিউক্লিয়ার চালিত সাবমেরিন পাচ্ছে। তো এটা কিন্তু তার একটা বিরাট লাভ, সবচেয়ে বেশি লাভ কিন্তু এই আরই। তো যুক্তরাজ্যের সেই তুলনায় এখানে কম লাভ, কারণ তারাই একটা আবার হচ্ছে এখানে কম লাভ পাচ্ছে আর কি। তাদের টাকা পয়সা খরচ করতেছে, অথচ এখানে খুব বেশি তাদের লাভ নাই আর কি। আর এখানে ফ্রান্স এখানে হচ্ছে এটাকে বলছে রিগ্রেটেবল বলছে, কারণ ফ্রান্সের সঙ্গে কিন্তু আপনার হচ্ছে অস্ট্রেলিয়ার একটা চুক্তি ছিল। তো এখন হচ্ছে এই যে যেহেতু এখন যুক্তরাজ্য হচ্ছে অস্ট্রেলিয়াকে এখন প্রযুক্তি দিচ্ছে, ফলে ফ্রান্স থেকে তার নেবে না, এই জন্য ফ্রান্স এটাকে আর কি অখুশি আর কি। তো নিউজিল্যান্ড এখানে প্রতিক্রিয়া হচ্ছে, তারা আগে থেকে কম নিউট্রাল স্টেট আর কি, এই জন্য তারা এগুলোতে আর কি চড়াবে না আর কি, এই জন্য সে আসেনি। এখন অকাশ আর আঞ্জুস যেটা ছিল, যেখানে নিউজিল্যান্ড ছিল, তার সাথে এখানে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এখানে কোনো পারমাণবিক, আঞ্জুসে কোনো পারমাণবিক চুক্তি ছিল না, এখানে পারমাণবিক চুক্তি আছে আর কি। তো ভারতকে এখানে কেন রাখা হয়নি? ভারতকে রাখা হয়নি কারণ হচ্ছে আপনার ভারত হচ্ছে একটা হচ্ছে অতটা গণে না, বা ভারতকে না রাখলেও ভারত অত মাইন্ড করবে না, এটা একটা কারণ। আর হচ্ছে এদিকে হচ্ছে যে আপনার এটা একটা সেন্সিটিভ ইস্যু, তো ভারতকে আর কি ওভাবে অত বিশ্বাস করে না আর কি, যতটা অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডকে করে, এই জন্য তাকে রাখা হয়নি। জাপানকে রাখা হয়নি কারণ জাপান হচ্ছে এদিকে চীনের মতো সভ্যতা, তারা হচ্ছে একই রকম সভ্যতা প্রায়, তো তাদেরকে মাঝে মধ্যে একটা ঝুঁকি হিসেবে দেখা হতে পারে আর কি, এই জন্য ইয়েকেও রাখা হয়নি, ঠিক আছে। চীনকে ইয়ে রাখা হয়নি। তো চীনের প্রতিক্রিয়া কি? এখন চীনের হচ্ছে আগের প্রতিক্রিয়া ছিল হচ্ছে এরকম সব কিছু দেখে শুনে ইয়ে নেওয়া আর কি। যেমন হচ্ছে এক হচ্ছে কোনো ইস্যু ভালোভাবে ইয়ে করা, তারপর সেই ইস্যুর উপর নিজের পজিশন ঠিক করা। 3 নম্বর ছিল হচ্ছে সেটা সম্পর্কে ভালোভাবে জানা। 4 নম্বর ছিল হচ্ছে নিজের শক্তিমত্তা অন্যদের সাথে প্রকাশ না করে ধৈর্য ধরা। 5 নম্বর ছিল হচ্ছে এমন অবস্থান নেওয়া যাতে হচ্ছে এরকম অন্য রাষ্ট্রগুলো বুঝতে না পারে কী অবস্থান নেবে। আর 6 নম্বর ছিল যে হচ্ছে বুঝে শুনে সেখান থেকে ডিসিশন নেওয়া। তো এটা ছিল আগের ডিসিশন, কিন্তু এখন কিন্তু মানে চায়না অনেক আর কি আগ্রাসী কূটনীতি করে আর কি, যেটাকে বলে উল ফরিয়ার ডিপ্লোমেসি, অর্থাৎ কোনো কিছু ঘটলে তার সঙ্গে সঙ্গে তার একটা রেসপন্স দিয়ে দেয়, এটা হচ্ছে উল ফরিয়ার ডিপ্লোমেসি বা কম্বাটিং ডিপ্লোমেসি। তো এটা হচ্ছে আপনার চীন এটিকে আখ্যায়িত করছে দ্য কোল্ড ওয়ার মেন্টালিটি আর কি, ঠিক আছে। আচ্ছা, কী করবে ভবিষ্যতে একটা হচ্ছে এখন পারমাণবিক যুদ্ধ হতে পারে বা কিছু হতে পারে, এটা ভালো একটা জ্ঞান হওয়ার সম্ভাবনা আছে। তো চীনের এখন কী করা উচিত? চীন হচ্ছে এখন মোকাবিলা করার জন্য এখন চীনের নিজের সামর্থ্য আর কি অনুযায়ী সে কাজ করে। সে কিন্তু ধরেন কোনো জোটে টোটে যোগ দেয় না, কিন্তু নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে দেয় আর কি। তো এভাবে আর কি চীনের দিকে নতুন জোট গঠন করতে পারে, যে রাশিয়া, পাকিস্তান, তুরস্ক, ইরান এগুলো নিয়ে আর কি। আর ইয়ে করতে পারে আর কি, আর কি করতে পারে, ওই যে বিভিন্ন অঞ্চলে সহায়তার দিয়ে তারা নিজের ইয়ে করতে পারে, প্রভাব বাড়াতে পারে আর কি এভাবে।
আচ্ছা, আগামী বিশ্বে যেমন যুক্তরাষ্ট্র না চীন, তো কে হচ্ছে আগামী বিশ্বের সুপার পাওয়ার, এটা নিয়ে একটা কথা আর কি এখানে বলছে। তো চীন এদিকে বলা যে হচ্ছে যুক্তরাষ্ট্র সব শান্তির নামে এগুলা ইয়া করতেছে, আর এদিকে যুক্তরাষ্ট্র বলে যে হচ্ছে তাদের মেধাস্বত্ব চুরি করে নিয়ে যাচ্ছে চীন, এটা হচ্ছে একটা কথা। তো এর ফলে বিভিন্ন সংঘাত হচ্ছে আর কি। আর এটা খুব তাড়াতাড়ি শেষ হবে না, দুইজন সুপার পাওয়ার একজনের বিরুদ্ধে লড়বে, এটা সহজে শেষ হবে না। তো এখন দেখা যাচ্ছে কে সুপার পাওয়ার বেশি আগে আছে। তো জনসংখ্যার দিক থেকে চায়না আগে থাকলেও কিন্তু আপনার যে এরকম এক্সপার্ট গোয়েন্দা, তারপর হচ্ছে কূটনীতিবিদ, এরকম আর কি দক্ষ জনসংখ্যার দিক দিয়ে আপনার কিন্তু ইউএসএ অনেক আগে আছে। আর সেনাবাহিনীর দিক থেকে আপনার যদিও সেনাবাহিনী হয়তো বা বড় আছে, কার সেনাবাহিনী বড় আছে যাই হোক, কিন্তু আপনার যে যে আর কি যেটা কাজে লাগে আর কি, মিলিটারি যে খুব পাওয়ার আর কি, তো এইগুলো সব কিছু মিলে আর কি ওভারঅল হিসেবে আপনার চায়না যে আর কি ইয়ে অনেক আগায় আছে আর কি, যুক্তরাষ্ট্র অনেক আগায় আছে। তারপর হচ্ছে এদিকে অর্থনীতিতে আপনার যে ইন্ডাস্ট্রি সেক্টর, এখানে আর কি চায়না 1 নাম্বার, আর হচ্ছে আপনার ইউএসএ 2 নাম্বার। এদিকে যুক্তরাষ্ট্রের আর কি সব খাতগুলো বৈচিত্র্যময়, তারপর বিভিন্ন শিল্পস্থানীয় ব্যক্তি আছে, তারপর উদ্ভাবক আছে আর কি, এগুলো আর কি আছে। আর চায়নাতে হচ্ছে আপনার এদিকে লোহা, ইস্পাত, অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে আপনার শিল্প উৎপাদন, এগুলো হচ্ছে চায়না হচ্ছে শ্রেষ্ঠ। তারপর হচ্ছে এখন বিজ্ঞান ও প্রযুক্তিতে অবশ্যই হচ্ছে আপনার ইউএসএ এগিয়ে, কিন্তু চায়নাও কিন্তু বেশ ভালো উন্নতি করছে, তাদেরকে ক্যাচ আপ করে মানে ক্যাচ করতে করে ফেলতে পারে শীঘ্রই। আয়তনের দিক থেকে দুইজনই প্রায় সমান, তো ইউএসএ একটু বড় আছে আর কি। আর হচ্ছে আপনার আবার হচ্ছে আয়তনে হচ্ছে কোনো ওদের কোনো চায়নার হচ্ছে কোনো দ্বন্দ্ব আছে তাদের টেরিটরি নিয়ে, কিন্তু ইউএসএ কিন্তু এরকম নাই, যেটা একটা প্লাস পয়েন্ট ইউএসএর। সমুদ্র সীমা এখন সমুদ্র সীমা হচ্ছে আপনার অবশ্যই ইউএসএর বড় আছে, এবং ইউএসএর সমুদ্র সীমা নিয়ে কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই, যেটা যেটা আর কি চায়নার কিন্তু মোটামুটি ভালোই দ্বন্দ্ব আছে সবার সাথে, এটা একটা সমস্যা। রাজনৈতিক অস্থিতিশীলতা এখন চায়নার ভিতরে ভিতরে, কিন্তু এদিকে আপনার তাইওয়ান, তারপর হচ্ছে হংকংয়ের সাথে একটু ঝামেলা আছে, ইউএসএ কিন্তু এরকম কিছু নাই। সফট পাওয়ারও এদিকে আপনার অনেকে গিয়েছে ইউএসএ, যে হচ্ছে আপনার সব দেশে কিন্তু এখন তাদের ভাষা, তাদের সংস্কৃতি চর্চা, কিন্তু চায়নায় কিন্তু তাদের সংস্কৃতি চর্চা হয় না। তো এগুলো আর কি একটা সুবিধা আর কি। তো এদিক দিয়ে আর কি সুপার পাওয়ার অবশ্যই ইউএসএ। চায়না ধীরে ধীরে হতে পারে, কিন্তু টাইম লাগবে আর কি। ধন্যবাদ।